এদিকে আজকের সবচেয়ে বড় খবর, লারিজানি নিহত হওয়ায় ক্ষুব্ধ ইরান, বিধ্বংসী হামলায় অচল ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আয়াতুল্লাহ আলী খামেনির একটি ফতোয়া ছিল যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছিল, কিন্তু এখন তিনি নেই। তাই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ারও কেউ নেই। তাই এবার হাত খুলেই নেমেছে ইরান, আগাচ্ছে উত্তর কোরিয়ার মডেলে, এমন আভাসই দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে হামলায় দিশেহারা হয়ে যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, সর্বশেষ খবর হলো ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা। তিনি নিহত হয়েছেন কিনা এখনো পরিষ্কার না, ইসরায়েল বা ইরান কেউ বলেনি। কিন্তু বোঝা যাচ্ছে যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ অল্প সময়ের মধ্যে শেষ হবে এবং এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসবেন। কেন বের হয়ে আসবেন সে কথা বলছি, কিন্তু তার আগের খবরটা আপনাদেরকে দেই। এদিকে 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, 3200 মার্কিন সেনা নিহতের দাবি ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুদ্ধে আজকে ইরান যে সফলতা অর্জন করেছে, যদিও অনেকটা আহত এই কারণে যে তাদের যে নেতৃস্থানীয় মানুষগুলো আছে, একের পর এক প্রত্যেকটা মানুষকে শাহাদাত বরণ করতে হচ্ছে। আর প্রত্যেকটা মৃত্যুই যেন ইরানকে নতুনভাবে শক্তিশালী করে, আর এরপরে ইরান যে অ্যাকশন ঘটায় সেখানে ম্যাসিভ সফলতা আসে। এদিকে আবারও ইসরায়েলের শতাধিক মিসাইল ছুড়ল ইরান, নিহত 235। ইসরায়েলের বড় ক্ষয়ক্ষতি করার দাবি ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযোগ্য চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলের। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে জীবনের শেষ চিঠিতে লারিজানি কি লিখেছিলেন? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি করেছে ইরান। এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিশেষ বাজেটের ব্যবস্থা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শুরুতেই প্রিয় সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হারিয়েছিল ইরান। এরপর তার ছেলে মোস্তফা খামেনি ক্ষমতা গ্রহণের পর থেকে যেন তাকে হারিয়ে দিয়ে ইরানের মনোবলকে ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প ও ইসরায়েলি বাহিনী। আর সেই ধারাবাহিকতায় তারা প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকেও শহীদ করে। আর তাতে এবার চরম খেপেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এবার সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করে এসব হত্যার চরম প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানি বাহিনী। আর ঘোষণার সঙ্গে সঙ্গে আগের চেয়ে আরো বিধ্বংসী হামলা শুরু করেছে ইরান ঘোষণা দিয়েছে যে শুরুটা দখলদাররা করলেও এর শেষটা ইরান এমনভাবে করবে যেন ভবিষ্যতে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতেও সাহস না পায়। আর তাই ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে ইরাকের মার্কিন দূতাবাস সহ ইসরায়েলের বেইত শেমেস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকের এরবিলেও হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়াও ইরানের 2 দফা মিসাইল হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ সাবিত রেল স্টেশন। এমনকি তাদের আকাশ ও আগাম প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার পর থেকেই বাড়ছে নিহতের সংখ্যা, কারণ তাদের সতর্ক ব্যবস্থা আগের মতো ইরান থেকে ছোড়া মিসাইলকে শনাক্ত করতে পারে না। আর তাই এবার ইরানের ক্লাস্টার মিসাইলের আঘাতে তেল আবিবের রামাত গানে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর যখনই তারা নিজ বাড়িতে বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। আর তাতে 2 জন প্রাণ হারান বলে জানা গেছে। নতুন আর প্রতিশোধমূলক এসব হামলায় অত্যাধুনিক ক্লাস্টার মিসাইল ব্যবহার করছে ইরান। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্রের বড় কারখানা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান, এমনটা এক প্রতিবেদনে জানিয়েছে তাসনিম নিউজ। এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। উল্টো আরও শক্তি দিয়ে শত্রুদের উপর এবার হামলা চালাবে ইরানি বাহিনী, এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে হামলায় দিশেহারা হয়ে যুদ্ধে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যেভাবে দাদাগিরি দেখাতে চেয়েছিল ইরানের বিরুদ্ধে, ঠিক ততটাই পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার পর ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে। একের পর এক অত্যাধুনিক সব মিসাইল ছুটছে, যা ঠেকাতে দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য কোনো যুদ্ধক্ষেত্রে এতটা চাপে পড়েনি মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে যেভাবে মার্কিন ঘাঁটিগুলো নিশানা বানিয়েছে খামেনির দেশ, তাতে এই যুদ্ধ ছেড়ে অনেকটা পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো পাশে না দাঁড়ানোয় একা হয়ে পড়েছে আমেরিকা। ইউরোপের দেশগুলো আর যুদ্ধে সাড়া দিচ্ছে না ট্রাম্পকে, এমনকি ন্যাটো আমেরিকার কোনো কথা শুনছে না। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরানের উপর এখনই হামলা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তবে আমরা খুব শীঘ্রই সেখান থেকে সরে যাব। মঙ্গলবার এই মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ন্যাটোর ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য না করা ন্যাটোর বড় ভুল। বলেন, ওয়াশিংটনের কারো সাহায্যের প্রয়োজন নেই।
এদিকে আবারও ইসরায়েলের শতাধিক মিসাইল ছুড়ল ইরান, নিহত 235। ইসরায়েলের বড় ক্ষয়ক্ষতি করার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই আগুনের খেলা। এবার যুদ্ধের লেলিহান শিখা পৌঁছে গেছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। ইরানের বিশেষ বাহিনীর ছোড়া এক ঝাঁক ক্লাস্টার ওয়ারহেডের আঘাতে তেল আবিব থেকে শুরু করে রামাদগান সবখানে ছড়িয়েছে আতঙ্ক। ইসরায়েলি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে গত কয়েক দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ও বিধ্বংসী হামলা। ভোর হওয়ার আগেই যখন সাইরেনে ঘুম ভেঙেছিল তেল আবিববাসীর, তখন কেউ ভাবেনি আকাশ থেকে বৃষ্টির মতো নেমে আসবে মরণঘাতী ক্ষেপণাস্ত্র। ফলন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতেই মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে ডজন খানেক যানবাহন। এই যেন এক জীবন্ত নরক, যার সামনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পর্যন্ত ব্যর্থ। মিসমার হাসপা বসতি এলাকার দৃশ্যটি ছিল আরও করুণ। সেখানে একটি বিশাল গুদাম ঘর সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে। ইরান দাবি করেছে তাদের এই হামলায় ইসরায়েলের তথাকথিত মাল্টিলেয়ার প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ফলে প্রতিটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। তাদের মতে এটি কেবল সাধারণ আক্রমণ নয়, বরং একটি সুপরিকল্পিত শক্তির মহড়া। রক্তাক্ত এই অভিযানের প্রাথমিক ক্ষয়ক্ষতি রীতিমতো পিলে চমকানো। তেল আবিবের বড় একটি অংশ এখন বিদ্যুৎহীন, অন্ধকারে ডুবে আছে কয়েক লাখ মানুষ। জরুরি সেবা ও উদ্ধার কাজ চালানো দুঃসাধ্য হয়েছে। ধ্বংসাবশেষ স্তূপের কারণে প্রাথমিক তথ্য মতে এই এলাকায় নিহতের সংখ্যা 235 ছাড়িয়ে গেছে, আর আহতদের আজাহারিতে ভারী হয়ে আসে হাসপাতালের বাতাস। রামাদগানে 2 বসতি স্থাপনকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার প্রভাব থেকে বাদ যায়নি সেডর ট্রেন স্টেশন। ক্ষেপণাস্ত্রের আঘাতে স্টেশনের অবকাঠামো দুমড়ে মুচড়ে গেছে। এমনকি তেল আবিবের প্রাণকেন্দ্রে একটি বহুতল ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। ধসে পড়া কনক্রিটের নিচে চাপা পড়া মানুষের সন্ধানে উদ্ধারকারীরা মরিয়া চেষ্টা চালাচ্ছে। এদিকে 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, 3200 মার্কিন সেনা নিহতের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মরুভূমি, আর বিশ্বজুড়ে বাড়ছে উৎকণ্ঠা। সংঘাতের প্রথম 2 সপ্তাহেই এমন চিত্র সামনে এসেছে যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সংশয় ও আতঙ্ক। সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত এলাকা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার অপারেশন প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই অভিযানে লক্ষ্যভেদে সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। এবারের এই বিশেষ অভিযানটি রমজান জুড়ে সকল শহীদ শিশু, বিশেষ করে মিনাব স্কুল হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী এবং গতরাতে আরেক শহরে পরিবারের সাথে নিহত 3 দিনের শিশু মোস্তাবের স্মৃতি স্মরণে উৎসর্গ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই বিশাল অভিযানে তারা 2 টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ খেরামশা ক্ষেপণাস্ত্র, বহুমুখী ওয়ারহেড যুক্ত গাদর এবং অত্যাধুনিক ফাত্তা ও খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়া ফাত্তা ও খিয়াম নামক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক ঝাঁক বিধ্বংসী ড্রোন এই অভিযানে মোতায়েন করা হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ভূখণ্ডের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলের নাহারিয়া বেস, তেল আবিব এবং পশ্চিম কোৎসব বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এদিকে জীবনের শেষ চিঠিতে লারিজানি কি লিখেছিলেন? ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ছিলেন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আলোচিত সাহসী কণ্ঠ। বিভিন্ন সময় তার দৃঢ় ও সাহসী বক্তব্য মুসলিম বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় তিনিও শহীদ হন। মৃত্যুর আগে লারিজানি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি এখন বিশ্ব মিডিয়ার আলোচনার বিষয়। বিশেষ আবেগ নিয়ে লেখা চিঠিতে তিনি ইসরায়েল মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের জানাজা ও দাপন মর্যাদার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং এই ত্যাগ ইরানের নিরাপত্তা ও শক্তিকে আরও দৃঢ় করবে। লারিজানি লিখেছেন, শহীদরা ছিলেন সাহসী ও দায়িত্বশীল এবং আত্মত্যাগী মানুষ। তাদের জীবন উৎসর্গ দেশের নিরাপত্তা এবং আদর্শ রক্ষার জন্য হয়েছিল।
আল্লাহর কাছে তিনি তাদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করেছেন। চিঠিতে তিনি শহীদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনাও জানান। তিনি লেখেন, এই ক্ষতি কখনো পূরণ হবার নয়, কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাদের পথ অনুসরণ করবে। আয়াতুল্লাহ আলী খামেনির একটি ফতোয়া ছিল যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছিল, কিন্তু এখন তিনি নেই। তাই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ারও কেউ নেই। তাই এবার হাত খুলেই নেমেছে ইরান, আগাচ্ছে উত্তর কোরিয়ার মডেলে, এমন আভাসই দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন যেভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে পশ্চিম, তাদের টিকে থাকার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করাটাই তাদের কাছে এখন সবচেয়ে যৌক্তিক মনে হতে পারে। পারমাণবিক জ্ঞান তো আর বোমা মেরে ধ্বংস করা যায় না। যদি সত্যি ইরান এখন সেই পথে হাঁটে তাহলে আর বেশি দিন সময় লাগবে না, কারণ ইরানের হাতে পর্যাপ্ত ইউরেনিয়াম আছে। আর ইরান যদি তা বানিয়েও ফেলে, তার পুরো দায়ভার ট্রাম্প এবং নেতানিয়াহুকে নিতে হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সোজা হিসেব, ইরানের খামেনির শাসন উল্টে দাও, পরে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে নাও, সাথে পারমাণবিক অস্ত্র যাতে হাতে না পায় ইরান সেই ব্যবস্থাও। এই সোজাসাপটা হিসেব বসেই ইরানে হামলে পড়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু যুদ্ধের এতদিন পরে এসে দুনিয়া বুঝতে পারছে সাপের লেজে পা দিয়েছিল ট্রাম্প নেতানিয়াহুরা। বিশ্লেষকরা বলছেন এই পর্যায়ে এসে যুদ্ধের নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলেছে ইসরো মার্কিন গং। যুদ্ধ জিনিসটা বড়ই অদ্ভুত। শুরু করার সময় সবাই ভাবে চাবিকাঠি বুঝি তাদের হাতে আছে। আটঘাট বেঁধে নিখুঁত অঙ্ক কষে যখন কোনো পরাশক্তি ময়দানে নামে, তখন মনে হয় কয়েকদিনের মধ্যেই হয়তো সব শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর হিসেবটাও তেমনই ছিল, সোজা হিসেব। আকাশ থেকে বোমার বৃষ্টি ছড়াও, ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দাও, শীর্ষ নেতাদের ছড়িয়ে দাও, আর তারপর বিজয়ীর বেশে ঘরে ফেরো। গত 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামের এই মহাযজ্ঞ শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন হয়তো তাদের সেই দম্ভ কিছুটা হলেও সত্যি মনে হচ্ছিল। হাজার হাজার সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হলো, নিহত হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মনে হচ্ছিল ইরান বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে যুদ্ধ কোনো অঙ্কের খাতা নয় যে দুয়ে দুয়ে চার মিলে যাবে। 3 সপ্তাহ পার হওয়ার পর এখন যে দৃশ্যপট আমরা দেখছি তা একেবারে সম্পূর্ণ ভিন্ন এক গল্প করছে। বোমার আঘাতে হয়তো অনেক কিছু গুলিয়ে দেওয়া যায়, কিন্তু একটি দেশের প্রতিশোধ স্পৃহাকে অত সহজে নিশ্চিহ্ন করা যায় না। বিশ্লেষকরা এখন বলছেন যে যুদ্ধের সূচনা হয়েছিল প্রবল দম্ভ নিয়ে, সেই যুদ্ধের লাগামটা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত থেকে ফসকে যাচ্ছে। অবশ্যই সামরিক দিক থেকে দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভয়াবহ এক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে। আকাশপথের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ইরানের আকাশে মার্কিন B-1 বোমার বিমানগুলো যেন বিনা বাধায় টহল দিচ্ছে। পরিসংখ্যান বলছে যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়ার হার প্রায় 90% কমে গেছে। নাতাঞ্জ এবং ফোর্ডোর মতো অত্যন্ত সুপরিকল্পিত পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। এমনকি ইরানের নৌবাহিনীর বড় একটি অংশকেও অকেজো করে দেওয়া হয়েছে বলে মার্কিন সামরিক বিশ্লেষকরা দাবি করেছেন। এই দিক থেকে দেখলে মনে হতে পারে মার্কিন ইসরায়েল জোট তাদের লক্ষ্য অর্জনে অনেকটাই সফল। তাদের কৌশল ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, আর তারা সেই পথেই হাঁটছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বেশ অন্ধকার। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, উল্টো তারা ঘুরে দাঁড়িয়েছে এক মরিয়া ও অসম যুদ্ধের কৌশল নিয়ে। তাদের হাতে থাকা অবশিষ্ট মিসাইল এবং ড্রোনগুলো এখন প্রতিনিয়ত আঘাত হানছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হাজার হাজার মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছে। ইসরায়েলের আকাশেও প্রতিনিয়ত হানা দিচ্ছে ইরানি ড্রোন। এ পর্যন্ত ইসরায়েলে 15 জন এবং ইরানে 1400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে মার্কিন সেনার মৃত্যুও এড়ানো যায়নি। একদিকে যখন যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $11 বিলিয়ন এই যুদ্ধের পেছনে উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তখন বডি ব্যাগগুলো ফিরে যাচ্ছে নিজেদের দেশে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটা হয়তো সামরিক নয়, অর্থনৈতিক। আর সেই ধাক্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। এটি কেবল একটি জলপথ নয়, এটি যেন গোটা বিশ্বের অর্থনীতির শ্বাসনালী। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরানকে সহজেই কোণঠাসা করে ফেলা যাবে, কিন্তু তেহরান তাদের তুরুপের শেষ তাসটি চিকি খেলেছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে মাইন বিছিয়ে দিয়েছে। এর ফল হয়েছে মারাত্মক। বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে, মুদ্রাস্ফীতির আগুনে পড়ছে সাধারণ মানুষ, আর জ্বালানি সংকটে কাঁপছে আন্তর্জাতিক বাণিজ্য। ট্রাম্প, যিনি নিজেদের সব সময় পরিস্থিতির নিয়ন্ত্রক ভাবতে ভালোবাসেন, এই ধাক্কায় রীতিমতো দিশেহারা। তিনি মিত্র দেশগুলোর কাছে সাহায্য চেয়েছিলেন যেন তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তা করে। কিন্তু অবাক করা বিষয়, যুক্তরাজ্যের মতো দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্ররাও এই আহ্বানে সাড়া দেয়নি। ট্রাম্পের খামখেয়ালিপানা, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা এবং কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণে মিত্ররা এখন অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই ঘোলা জলে মাছ শিকার করছে রাশিয়া ও চীন। তারা মার্কিন এই হঠকারিতার পুরো ফায়দা লুটছে। যুদ্ধের আরেকটা বড় সমীকরণ ছিল ইরানের প্রক্সি নেটওয়ার্ক ধ্বংস করা। খামেনি এবং অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার পর মনে করা হয়েছিল প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলো নেতৃত্বহীন হয়ে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হারিয়ে এই গোষ্ঠীগুলো এখন আরো মরিয়া হয়ে উঠেছে। তারা এখন আর তেহরানের নির্দেশের অপেক্ষায় নেই, উল্টো যার যার জায়গা থেকে নিজেরাই মার্কিন ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানছে। এটি এক ধরনের বিকেন্দ্রীভূত আতঙ্ক তৈরি করেছে, যা নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। মার্কিন প্রশাসন এখন সেই কঠিন সত্যের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্প হয়তো দ্রুত একটি বিজয় ঘোষণা করে ঘরে ফিরতে চেয়েছিলেন, কিন্তু জর্জ ডব্লিউ বুশের মতো স্থলপথে আক্রমণ চালানোর সাহস বা ইচ্ছা তার নেই। তিনি চেয়েছিলেন আকাশ থেকে বোমা বর্ষণ করে একটি বিজয় ছিনিয়ে আনতে, কিন্তু এখন তারা এমন এক চোরাবাড়িতে আটকে গেছেন যাকে বলা যায় অনন্ত যুদ্ধ বা ফরএভার ওয়ার।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হিসাবটা ভিন্ন। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার এই যুদ্ধটা চালিয়ে যাওয়া প্রয়োজন। লেবানন এবং ইরান সবখানে তিনি এক ধ্বংসলীলায় মেতেছেন। বেসামরিক মানুষ, ঘরবাড়ি কিছুই বাদ যাচ্ছে না। 28 ফেব্রুয়ারি পিনাবে মার্কিন মিসাইল হামলায় শতাধিক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই যুদ্ধের ভয়াবহতা ও নৈতিক স্খলনের এক জ্বলন্ত প্রমাণ। আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশন যেন এখন শুধুই বইয়ের পাতায় বন্দী। যদিও নেতানিয়াহু ইরানের হামলায় মারা যাচ্ছেন এমন খবর বাতাসে ঘুরছে, সেটা নিশ্চিত করতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র অফিসার মোহসেন রেজায়ের সাম্প্রতিক একটি কথা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি এখন আমাদের হাতে। 3 সপ্তাহ আগে যে ইরান হয়তো কিছুটা কোণঠাসা ছিল, সেই ইরান এখন বুঝতে পারছে যে সময় তাদের পক্ষে কাজ করতে পারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে আসন্ন মিডটার্ম নির্বাচনে এই যুদ্ধের বিরূপ প্রভাব সব মিলিয়ে ওয়াশিংটনের জন্য এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, সে নিজের পাতা ফাঁদে নিজেই পা দেয়। ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিলেন তারা ইরানের নিয়ন্ত্রণ নেবেন, কিন্তু এখন মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। ইতিহাস হয়তো এই সময়টাকে মনে রাখবে এমন এক অধ্যায় হিসাবে যেখানে অপরিকল্পিত সিদ্ধান্ত ডেকে এনেছিল এক ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়। তাতে ভুগতে হয়েছিল সারা পৃথিবীর মানুষকে, আর পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হয়েছিল ইরান। দর্শক, সর্বশেষ খবর হলো ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা। তিনি নিহত হয়েছেন কিনা এখনো পরিষ্কার না। ইসরায়েল বা ইরান কেউ বলেনি, কিন্তু বোঝা যাচ্ছে যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ অল্প সময়ের মধ্যে শেষ হবে এবং এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসবেন। কেন বের হয়ে আসবেন সে কথা বলছি, কিন্তু তার আগের খবরটা আপনাদেরকে দেই যে ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই মঙ্গলবার রাতে তেহরানের দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম চ্যানেল 12 এই দাবি করা হয়েছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন ইসমাইল খাতিব হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি ইসরায়েল, আল জাজিরা এবং সিএনএন। যাক, এটা হয়তো জানা যাবে, এবং যদি মৃত্যু ঘটে অস্বাভাবিক কিছু না। কারণ আলী লারিজানি, তারপরে আরো একজন কর্মকর্তা যেভাবে সোলাইমানি যেভাবে নিহত হলেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু কেন হঠাৎ করে সেই 28 তারিখে প্রথম পর্যায়ে ইরানের সমস্ত কর্মকর্তা, মানে প্রধান যে ধর্মীয় নেতা, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধানকে হত্যার পর এটা করছে কেন? করছে এই যুদ্ধটাকে একভাবে শেষ করতে চায় এবং বলতে চাইবে ডোনাল্ড ট্রাম্প যে আমরা বিজয়ী হয়েছি, ইরানের সমস্ত সন্ত্রাসী নেতাদেরকে হত্যা করেছি, 2000 লক্ষ্যবস্তুতে আমরা হামলা চালিয়েছি, ইরান আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অলরেডি বলেছে যে ট্রাম্প যে 10 বছর লাগবে তার এই অবকাঠামোগুলো মেরামত করতে। তো সে বের হয়ে আসতে চায়। বের হয়ে আসার আরেকটা কারণ হচ্ছে যে তার মিত্ররা তার সাথে নেই, এখন মিত্ররা সরে গেছে, ফলে এখন অনেকটা বাধ্য হয়েছে। কারণ যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের সমস্ত দেশগুলো বলছে যে আমরা এই যুদ্ধের মধ্যে নেই। পরিস্থিতি এমন বেকায়দায় যে এখন যুদ্ধ থেকে বের হয়ে আসা ছাড়া ট্রাম্পের আর মান সম্মান রক্ষা হচ্ছে না। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এই যুদ্ধে জড়ায়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প একেবারেই নিঃসঙ্গ। এই নিঃসঙ্গ অবস্থায় এই যুদ্ধকে তিনি টেনে নিতে চান না এবং এর পরিণতি যে ভালো হবে না। ইতিমধ্যে 80 থেকে 90টা দেশ জ্বালানি সংকটে আক্রান্ত এবং তাদের সেসব দেশে জ্বালানির দাম বেড়েছে। আমেরিকাতে পর্যন্ত তার প্রভাব পড়ছে। ফলে সব দায় দায়িত্ব ধীরে ধীরে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপর। বিপদ টের পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, বিপদ টের পাচ্ছে যে সে একটা লম্বা যুদ্ধের মধ্যে জড়ায় যাচ্ছে। এখান থেকে বেরোনোর জন্যই সম্ভবত তিনি একদম শেষ পর্যায়ে এই হামলাটা করছে। এই হামলার মধ্য দিয়ে শেষ করবে। তবে এটা খুবই কাপুরুষোচিত হামলা যে এইভাবে প্রধান কর্মকর্তাদেরকে একটা রাজনৈতিক নেতৃত্ব শূন্য করা, তারপরে সামরিক নেতৃত্ব শূন্য করা, এটা একটা নজিরবিহীন ঘটনা যেটা এবার ইরানের ক্ষেত্রে ঘটলো। ইরান ইসরায়েল যুদ্ধে আজকে ইরান যে সফলতা অর্জন করেছে, যদিও অনেকটা আহত এই কারণে যে তাদের যেই নেতৃস্থানীয় মানুষগুলো আছে, একের পর এক প্রত্যেকটা মানুষকে শাহাদাত বরণ করতে হচ্ছে। আর প্রত্যেকটা মৃত্যুই যেন ইরানকে নতুনভাবে শক্তিশালী করে, আর এরপরে ইরান যে অ্যাকশন ঘটায় সেখানে ম্যাসিভ সফলতা আসে। কথা বলছি এই কয়েকদিন যাবত যে যুদ্ধ চলছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি ইরান যদি এই যুদ্ধে ধরেন 5টা বড় ধরনের সফলতা অর্জন করে, এর মধ্যে এটা একটা কাউন্ট হতেই পারে। ইসরায়েলি পুলিশ সাইবার প্রযুক্তি কেন্দ্র, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদনের স্থাপনা, এছাড়াও বেশ কয়েকটি স্থাপনায় অভিযান চালিয়েছে ইরান। আর ইরান এই টার্মে অপারেশন প্রমিস ফোর্ডে, মানে এই টার্মটা যেখানে আমাদের কি বলা যায় ইরানের যে আইআরজিসি আছে তারা যে মিসাইল ব্যবহার করেছে, সেই মিসাইল একটা ভিন্নতা আসছে। আগে নিউজে দেখছেন সিজিলে, তো এখানে সিজিল টাইপেরই আপনার কোন একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গতকালকে আজকে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের যে প্রতিবেদন সেটা বলছে যে আজকে সকাল থেকেই শাসক গোষ্ঠীদের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল নামক এলাকায় যে অস্ত্র উৎপাদন কেন্দ্র আছে সেই ভবনগুলোকেই লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। আর আপনারা জানেন যে ইরান প্রযুক্তিতে ইসরায়েল থেকে অনেক পিছিয়ে আছে, এটা আমরা স্বীকার না করার কোনো সুযোগ নেই। তো ইসরায়েলের যেটা মূল শক্তি সেটা হচ্ছে প্রযুক্তি। ইসরায়েলের প্রযুক্তিতে খুব মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পায় যে তাদের কোথায় কোন নজরদারি চলে। তো সেই প্রযুক্তিকে যখন ঠকে দেয় ইরান, তাহলে বুঝতে হবে ইরানের ইসরায়েলের যে ব্যাকবোন আছে সেটাকে টার্গেট করেছে। এর পাশাপাশি অস্ত্র উৎপাদন কেন্দ্র, যদিও ইসরায়েল খুব বেশি অস্ত্র উৎপাদন করে না,
তবে ইরানের সাথে লড়াইকে চালিয়ে যাওয়ার জন্য তার বাবা যারা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চাচা যারা আছে, ইউরোপীয় ইউনিয়ন, তাদের সহযোগিতার পাশাপাশি ইসরায়েল যেটা করে কিছু অস্ত্র, ক্ষেপণাস্ত্র তারা উৎপাদন করে। তো যতটুকু উৎপাদন করে, যেখানে উৎপাদন করে, এর মধ্যে রাফায়েল নামক যে অস্ত্রগুলো আছে খুবই অত্যাধুনিক প্রযুক্তির। তো এই এলাকাটাকে এবার টার্গেট করে অভিযান চালাইছে। আপনার দেশটির সেনাবাহিনী বলছে ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী বলছে যে ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করছে এই প্রতিষ্ঠানটি। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তামূলক যে আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম এখান থেকে আপনার সাপোর্ট করা হয়। আর সেই কারণে ইরান বেছে বেছে এই জায়গাটাকে টার্গেট করেছে। অর্থাৎ আজকের দিনে এক ঢিলে দুই পাখি শিকার করেছে। একদিকে যে প্রিয় নেতা আছেন নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর একটা রিয়াকশনও ইরান জানান দিল, পাশাপাশি আপনার অস্ত্র উৎপাদন কেন্দ্রে এই প্রথমবারের মতন ইরান অভিযান চালাতে সফলতা লাভ করলো। এটা খুবই মেসিভ একটা সফলতা আমি মনে করি। এখন ইসরায়েলের মধ্যে একটু ভয়ভীতি কাজ করবে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তারা প্রটেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে ইরানের সিজিল, আমি একটা ভিডিও করছি, ওটা দেখে নেবেন যে কি জিনিসটা ভাই। এটা খালি সাপের মতন না, এটা যে সুতা সাপ আছে না, আগে আমরা ছোটবেলায় শুনতাম যে এক গাছের থেকে উড়ে আরেক গাছে চলে যায়, এরকম সুতা সাপ টাইপের জিনিসটা। বেস্ট অফ লাক ইরান।